প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেই বিষয়টি হলো সরলরেখা। 11-এর সরলরেখার সাথে নয়, এটা যে 3D সরলরেখা, অনেক সোজা এবং 11-এর থেকে পুরোপুরি আলাদা। তোমরা যদি খেয়াল করে দেখো, সরলরেখা করার জন্য তোমাদের দুটো জিনিস আগে আমি বলছি। এখানে হচ্ছে একটা সরলরেখা হচ্ছে 3D, তার মানে একটা সরলরেখা, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ থাকবে, একটা জেড অক্ষ থাকবে, ও থাকবে, এরকম ধরো একটা সরলরেখা। ওকে, আগের চ্যাপ্টারটা থেকে আমরা যেটা জানতে হবে মেনলি, সরলরেখা যদি দেয়া থাকে সব থেকে যেটা আগে দরকার সেটা হচ্ছে দিক অনুপাত বার করা। দুটো বিন্দু দেওয়া থাকলে দিক অনুপাত, দিক অনুপাত আমরা কিভাবে বার করব, বা ডিরেকশন রেশিও কিভাবে বার করব, ডিরেকশন রেশিও সেটা আমাদের দেখতে হবে। একটা বিন্দু হচ্ছে ধরো x1 y1 z1, একটা বিন্দু হচ্ছে x2 y2 z2। যদি একটা সরলরেখার দুটো বিন্দু দেয়া থাকে, যদি একটা সরলরেখার দুটো বিন্দু আমাদের দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ডিরেকশন রেশিও আমরা বার করতে পারি কীরকম, x2 - x1 y2 - y1 আর একটা হচ্ছে z2 - z1। তাহলে এটা দিক অনুপাত আমরা কীভাবে বার করতে পারবো, তার মানে হচ্ছে x2 থেকে x1 বাদ, y2 থেকে y1 বাদ, z2 থেকে z1 বাদ। যদি দিক অনুপাত দেওয়া থাকে ওখান থেকে ডিরেকশান, দিক অনুপাত যদি দেওয়া থাকে তাহলে ওখান থেকে আমরা দিক কোসাইন বার করতে পারি। ধরো দিক অনুপাত একটা সরলরেখা দেয়া আছে, দিক অনুপাত ধরো দেয়া আছে, সেটা হচ্ছে ধরো 3, 2, 4। একটা সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে, তিনটে জিনিস দেওয়া থাকবে সবসময়। দিক অনুপাত দেওয়া থাকবে তিনটে, একটা এক্স অক্ষের, একটা ওয়াই অক্ষের, একটা হচ্ছে জেড অক্ষের। প্রথমটা হচ্ছে এক্স অক্ষের দিক অনুপাত, পরেরটা হচ্ছে ওয়াই অক্ষের, আর লাস্টেরটা হচ্ছে জেড অক্ষের। দিক অনুপাত যদি দেওয়া থাকে তাহলে দিক কোসাইন আমরা অলরেডি বার করতে পারবো। কীরকম ভাবে দিক অনুপাত যদি দেওয়া থাকে দিক কোসাইন কীরকম বার করতে পারবো, 3 এইগুলোর স্কোয়ার, 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 4 স্কোয়ার প্রথমটা। সেকেন্ডেরটার দিক কোসাইন হবে একই, নিচেগুলো 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 4 স্কোয়ার, আর লাস্টেরটা হয়ে যাবে 3 স্কোয়ার, 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 4 স্কোয়ার। তার মানে একটা যদি দিক অনুপাত দেওয়া থাকে তাহলে ওখান থেকে আমরা দিক কোসাইন অটোমেটিক বার করতে পারি। এইভাবে আমরা করতে পারি দিক অনুপাত, দিক কোসাইন যদি দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে, যদি সরলরেখার দুটো বিন্দু বলে দেওয়া থাকে, একটা স্ট্রেট লাইনের দুটো বিন্দু যদি বলে দেওয়া থাকে, তাহলে আমি ওখান থেকে দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন আমরা বার করতে পারবো। এই অবধি তোমাদের আমি বলতে পারি, সেটা হচ্ছে এরকমভাবে। এইবার তোমাদের যেটা বলার মেনলি সেটা হচ্ছে, আমরা এখানে সরলরেখার দুটো আকার আছে, একটা হচ্ছে কার্টেসীয় আকার, কার্টেসীয় আকার আছে, আর একটা হচ্ছে ভেক্টর। দুটো ফর্ম আছে, একটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম, একটা হচ্ছে ভেক্টর ফর্ম। কার্টেসিয়ান ফর্ম হচ্ছে কি দিয়ে থাকবে, এক্স ওয়াই জেড দিয়ে একটা সমীকরণ থাকবে, আর আর ভেক্টরের থাকবে আর ভেক্টর দিয়ে। কার্টেসীয় আকারে একটা যদি সরলরেখার সমীকরণ লিখি, যেমন কার্টেসীয় আকারে যেমন থাকে, যেমন একটা সরলরেখার সমীকরণ 11-এ করেছিলাম, এক্স আর ওয়াই, এখানে থাকবে এক্স, ওয়াই আর জেড। আর ভেক্টর আকার বা ভেক্টর ফর্মের ক্ষেত্রে থাকবে আর ভেক্টর, অর্থাৎ ভেক্টর আকারটা থাকবে আর ভেক্টর থাকবে। এরকমভাবে আমরা করতে পারি। এইবার আমরা যেটা করব মেনলি, আমরা যত সরলরেখার যত ফর্মুলা বা সূত্র লিখব সব কার্টেসীয় আকারে করব, ভেক্টর আকারে একটাও করব না। কিন্তু পরীক্ষায় তো তোমার ভেক্টর আকার দেওয়া থাকতে পারে,
তাহলে এইটাকে ভেক্টর আকার যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি, সেটার জন্য তোমাদের যেটা শিখতে হবে প্রথমে, আমরা একটা সমীকরণকে কিভাবে কার্টেসীয় আকারে লেখা যায় বা কার্টেসীয় আকার দেওয়া থাকে কীভাবে ভেক্টর আকারে নিয়ে যাওয়া যায় সেটা আমরা শিখব। তাহলে ফার্স্ট অফ অল আমরা সরলরেখার এখানে টোটাল 5টা চ্যাপ্টার আছে, ছোট ছোট চ্যাপ্টার। আমরা 2-3টে ভিডিওতে আমরা এটাকে কমপ্লিট করব। তোমাদের যেটা বলার মেনলি সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট ভিডিওতে এখানে চ্যাপ্টারটা হচ্ছে 4A চ্যাপ্টার আমরা করব। 4A চ্যাপ্টারের দিকে যদি নজর দিই, 4A চ্যাপ্টার হচ্ছে পেজ হচ্ছে 733। আজকে 4A 4Bটা আমি ভিডিওতে দিচ্ছি, এর পরের ভিডিও বাকিগুলো আমরা করব। এখানে যেটা মেনলি বলার, তাহলে কার্টেসীয় আকার বা কার্টেসীয় আকার তাহলে কী দিয়ে থাকবে, XY Z দিয়ে থাকবে, আর ভেক্টর আকারের ফর্মটা হবে আর ভেক্টর দিয়ে একটা অ্যান্সার লিখতে হবে। যাই হোক, আমরা প্রথম যেটা করছি কতগুলো আমরা সরলরেখা সূত্র লিখছি, সেই সূত্রগুলো ধরে ধরে আমরা অঙ্ক করব। ওকে, তাহলে চলে আসি ভেক্টর আকারের কিছু ফর্মুলায়। তাহলে কার্টেসীয় ফর্মটাকে যদি আমরা দেখি, তার মানে আমরা কিভাবে করতে পারি, কার্টেসীয় ফর্মকে যদি আমরা দেখি, তাহলে কার্টেসীয় ফর্মের ক্ষেত্রে একটা সরলরেখার সমীকরণ কী হবে, অনেকগুলো আমি সূত্র লিখছি, লেখো। একটা বিন্দুগামী যদি x1 y1 আর z1 দিয়ে যদি একটা বিন্দু থাকে, বিন্দুগামী ও যে সরলরেখার দিক অনুপাত ABC, একটা হচ্ছে x1 y1 z1 বিন্দুগামী এবং যে সরলরেখার দিক অনুপাত হচ্ছে কি বলে দিলাম ABC, যে সরলরেখার দিক অনুপাত হচ্ছে ABC, তাহলে সেই সরলরেখার সমীকরণ কি হবে, লিখবে x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1, আর নিচে হয়ে যাবে ABC। দেখো এটা কার্টেসীয় আকার, কারণ হচ্ছে x ফর্ম y আর z। এই ফর্মটাকে বলে প্রতিসম আকার বা সিমেট্রিক ফর্ম। কি আকার বলে? প্রতিসম আকার, ইংলিশে বলে সিমেট্রিক ফর্ম। এই ফর্মে যদি কোনো সমীকরণ থাকে তাহলে সেটাকে বলা হবে, এই আকারটাকে বলা হবে প্রতিসম আকার। তাহলে একটা বিন্দুগামী হচ্ছে x1 y1 z1 বিন্দুগামী, এবং যে সরলরেখার যদি দিক অনুপাত যদি ABC থাকে, সেই সরলরেখার আমরা কি বার করতে পারবো, সমীকরণ বার করতে পারবো। সেটা হচ্ছে x মাইনাস x1 বাই a, y মাইনাস y1 বাই b, z মাইনাস z1 বাই কত হয়ে যাবে, c হয়ে যাবে। ওকে, আমরা যদি চলে যাই এরপর, যেটা মেনলি আমরা ধরো দুটো বিন্দু যদি থাকে x1 y1 z1 ও x2 y2 z2, দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা কি হচ্ছে আমাদের x1 y1 z1 এবং x2 দুটো বিন্দু যদি একটা সরলরেখা দেয়া থাকে তখন তার সমীকরণটা কি হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আর ABC দেয়া নেই, দেখতে পাচ্ছ কেন দেয়া নেই, তার একটাই কারণ, আমার যদি দুটো বিন্দু দেয়া থাকে কোনো সরলরেখা, তাহলে ওখান থেকে আমরা দিক অনুপাতটা বার করতে পারবো। তাহলে একই রকম করি, x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1 বাই ABC, তাহলে কি হবে, ABC হয়ে যাবে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 আর একটা হচ্ছে z2 মাইনাস z1। তাহলে দুটো বিন্দুগামী যদি সরলরেখার সমীকরণ যদি কিভাবে বার করতে পারবো, তাহলে এইভাবে আমরা বার করতে পারবো। একটা হচ্ছে x1 y1 z1 বিন্দুগামী এবং যে সরলরেখার দিক অনুপাত ABC, সেই সরলরেখার সমীকরণ পেয়ে যাবো x মাইনাস x1 বাই a, y মাইনাস y1 বাই b, z মাইনাস z1 বাই c। আর একটা হচ্ছে x1 y1 z1 x2 y2 z2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে কেমন পাবো,
এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর একটা হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান বাই জেড টু মাইনাস জেড ওয়ান। এই দুটো মোটামুটি আমাদের ফর্ম আছে। এর উপর নির্ভর করে আমরা কটা অঙ্ক আমি এখন করছি, তারপর আমরা 4A তে করব, তারপর আমরা 4B তে চলে আসব। তাহলে আমরা 4 অঙ্ক এই দুটো ফর্মকে আমরা কাজে লাগিয়ে আমরা করছি। দেখো তাহলে এই দুটো ফর্মকে আমরা কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করছি। এই সূত্র দুটোকে এখানে নোট করে রাখলাম, দিয়ে আমরা করব এক এক করে। তাহলে এক্সারসাইজ আমরা শুরু করছি। এক্সারসাইজ হচ্ছে 4A। এক্সারসাইজ 4A শুরু করছি। পেজ হচ্ছে ছায়ার বইয়ের 733 পেজ। পেজ নাম্বার হচ্ছে 733 পেজ। এক্ষেত্রে আমরা যদি কতগুলো আমরা অঙ্ক নিচ্ছি দেখো, আমি এমসিকিউ থেকে স্টার্ট করছি। এমসিকিউ থেকে যদি আমরা স্টার্ট করি, তাহলে ফার্স্ট অফ অল যে অঙ্কটা আমাদের আছে, ফার্স্ট অফ অল এমসিকিউ থেকে যদি স্টার্ট করি, তাহলে আমি একটা সমীকরণ আমরা করছি। ধরো আমার এই 5-এর এমসিকিউটা নিচ্ছে। 5-এর এমসিকিউটাই আমার বলা আছে কি কি বিন্দু, 1 2 3, আর একটা হচ্ছে কত বিন্দু বলা আছে 4 0 6। এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? এই দুটো বিন্দুগামী আমার সরলরেখার সমীকরণ কি হবে সেটা আমরা আগে বার করব। এই দুটো বিন্দুগামী আমার সরলরেখার সমীকরণ আমরা কিরম বার করতে পারি সেটা আমরা আগে দেখে নিই। এই দুটো বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ আমরা কিভাবে বার করতে পারবো সেটা আমরা আগে দেখছি। যদি খেয়াল করে দেখো, তাহলে এই সূত্রটাই পড়ে যাবে। তাহলে হয়ে যাবে এক্স মাইন, আমি যে কোনো একটা তুমি চেঞ্জ করে নিতে পারো। তাহলে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হয়ে যাবে, এক্স মাইনাস, এইটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এইটা হচ্ছে এক্স টু ওয়াই টু আর জেড টু, একটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, আর একটা হচ্ছে এক্স টু ওয়াই টু জেড টু। তাহলে আমি এই সূত্রটাই যদি ফেলি, এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু, আর একটা হচ্ছে জেড মাইনাস থ্রি। তাহলে কী কী পাচ্ছি, এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু জেড, সরি এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জেড মাইনাস জেড ওয়ান বাই তাহলে আমাদের কি হবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর একটা হচ্ছে জেড টু মাইনাস জেড ওয়ান। তাহলে এরকম কোনো অপশান যদি থাকে তো ভালো, আদারওয়াইজ আমাকে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। যদি না হয় তাহলে আর একটা দেখবো। এটা যেহেতু এমসিকিউ, তাহলে দেখে নিচ্ছি এরকম কোনো কিছু আছে কিনা। এইটা অ্যান্সার আমাদের পাচ্ছি। তোমরা যদি খেয়াল করে দেখো, এই অ্যান্সারটা কিন্তু আমাদের একটা 5-এর এমসিকিউটার দিকে যদি 4টে অপশান আছে, ওর মধ্যে একটাও মিলছে না। তাহলে যদি না মেলে, কারণ আমার এখানে যেটা বলা আছে যে সবসময় এইটাকে প্রথমটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান ধরতে হবে, পরেরটাকে এক্স টু ওয়াই টু জেড টু ধরতে হবে, এরকম কোনো মানে নেই। আবার উল্টোটাও তো হতে পারে, এখানে কোথাও বলা আছে। তার মানে এইটা যদি অপশানে যদি না থাকে, উল্টোটাও দেখতে পারো। তার মানে আর একটা অপশান আছে 406, আর একটা কি 406, একটা হচ্ছে 1 2 3। এই দুটো বিন্দুগামী 406 এবং 1 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে সেটা আমরা একবার দেখব। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে সেটা যদি আমরা তাকাই, তাহলে আমরা যেটা করতে পারবো মেনলি সেটা হচ্ছে কি, তাহলে এক্স, এইটাকে যদি এবার এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান ধরি, এইটাকে যদি এক্স টু ওয়াই টু জেড টু ধরি, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস জিরো, আর একটা হচ্ছে জেড মাইনাস সিক্স। আর নিচে হচ্ছে এক্স টু থেকে 1 থেকে 4 বাদ, 2 থেকে 0 বাদ, 3 থেকে 6 বাদ। তাহলে আমাদের কি কি আসছে, -3 ওয়াই বাই টু, আর একটা হচ্ছে জেড মাইনাস সিক্স বাই -3।
এটাও যদি অপশানে যদি না থাকে তুমি এক কাজ করতে পারো, নিচেগুলো যেহেতু -3 2 -3 আছে, এটাকে মাইনাস দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। তাহলে কি করলাম, এটাকে আমরা মাইনাস দিয়ে আমি একবার গুণ করে দিলাম। তাহলে এইটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা যেটা চাইছি সেটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তার মানে এইটা কিন্তু অপশানে আছে। কত অপশানটা হচ্ছে এইটা যদি আমরা দেখি, একটা অপশানে আমার সি এর অপশানটা, সি নয় ডি এর অপশানটা আমার মিলে যাচ্ছে। তাহলে এইটা আমার অ্যান্সার করতে পারি, ডি এর অপশানটা আমার মিলে যাচ্ছে। যদি আমার যেহেতু চারটে, যে কোনো এমনি সময় যে কোনো একটা বিন্দু ধরে করলেই হবে, কিন্তু যেহেতু এখানে অপশানে বলেছে সেই কারণে আমরা যে কোনো একটা বিন্দু ধরব। ওকে, এইটা হলো 5-এর এমসিকিউ। এরপর আমরা চলে আসি পরের এমসিকিউতে। পরের এমসিকিউ বা আগের এমসিকিউ আমরা দেখব। তিন নম্বর এমসিকিউটা আমরা নিচ্ছি। 3 নম্বর এমসিকিউ হচ্ছে, আমার একটা সমীকরণ দেয়া আছে x-1/3 x-1/3 y-5/1, আর একটা হচ্ছে z- কত আছে, z- কত আছে, z- হচ্ছে 3/0। বলেছে এইটা একটা সরলরেখার সমীকরণ, এর সাথে সমান্তরাল সরলরেখা, এর প্যারালাল, এর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখার দিক অনুপাত কি হবে, প্যারালাল। এর সাথে একটা যে প্যারালাল, যে ধরো এই একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবি, এবির দিক অনুপাত ধরো বলা আছে 310, এই সরলরেখার দিক অনুপাতে 310, তাহলে এর সাথে সমান্তরাল সিডির দিক অনুপাত কি হবে। সবসময় মনে রাখবে, সবসময় কি মনে রাখবে, যদি সবসময় আমরা মনে রাখবো কি, যে যদি এবি দিক অনুপাত যা হবে, এবি রেখার দিক অনুপাত যা হবে, সিডি রেখারও দিক অনুপাত তাই হবে। তার দিক অনুপাত এর যদি 310 হয়, ওর সাথে যেটা সমান্তরাল বা প্যারালাল থাকবে তারও দিক অনুপাত একই হবে। এটা কি হয়ে যাবে, একই হবে, মানে হচ্ছে 3, 1 আর 0 হবে। ওকে, তাহলে একটা সরলরেখার সাথে সমান্তরাল সরলরেখার দিক অনুপাত একই হবে। একটা সরলরেখার যদি দিক অনুপাত পেয়ে যায়, ওর সাথে যেটা সমান্তরাল সরলরেখা আছে তারও দিক অনুপাত আমরা অটোমেটিক পেয়ে যাব। তাহলে সমান্তরাল সরলরেখার দিক অনুপাত কি হবে, সেম হবে 3, 1, 0। ওকে, এইভাবে আমরা 3-এর এমসিকিউটা করতে পারি। এরপর যদি আমরা চলে আসি 4-এর এমসিকিউ, 4-এর এমসিকিউটায় আমাদের বলছে একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে। 4 নম্বর জিনিসটা যেটা দেওয়া আছে, 4-এর যে সমীকরণটা দেওয়া আছে, কি দেওয়া আছে, 3x - 2, আর কি দেওয়া আছে 2y + 1, আর কি দেওয়া আছে, আর একটা দেওয়া আছে হচ্ছে 2z - 4। এই যে একটা সরলরেখা দেয়া আছে, এই সরলরেখাটা, এই যে সরলরেখাটা দেয়া আছে 3x - 2, 3x - 2, আর কি দেয়া আছে 3x - 2, 2y + 1, আর একটা হচ্ছে 2z - 4। এর দিক অনুপাত কি হবে, এই সরলরেখাটার দিক অনুপাত। এইটাকে সাজানোর জন্য সবসময় খেয়াল রাখবে, x কে সিঙ্গেল রাখতে হবে, y কে সিঙ্গেল রাখতে হবে, z কে সিঙ্গেল রাখতে হবে। কি রাখতে হবে, x কে সিঙ্গেল রাখতে হবে, y কে সিঙ্গেল রাখতে হবে, আর একটা হচ্ছে z কে সিঙ্গেল রাখতে হবে। যদি এটা সিঙ্গেল রাখি তাহলে আমরা কি করব, প্রথমটা থেকে 3 কমন নেব, 3 - 2/3, এখান থেকে 3 কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, আর পরেরটা থেকে 2 কমন নিলাম। তাহলে এইটাকে যদি আমরা 3টাকে নিচে নামালে কত হয়ে যাবে 1/3। তাহলে x কে সিঙ্গেল রাখতে হবে, y কে সিঙ্গেল রাখতে হবে, z কে সিঙ্গেল রাখতে হবে, আর z - 2।
এইটা হচ্ছে 2টা নিচে নামলে হাফ, এটাও হাফ। তাহলে এই যে সরলরেখাটা পেলাম, আর এই সরলরেখার দিক অনুপাত কি হলো? দিক অনুপাত আমরা কি কি পেলাম? সেটা হচ্ছে 1/3, 1/2 আর একটা হচ্ছে হাফ। তাহলে দেখো 4 নম্বর যেটা আছে আমাদের, এই যে সরলরেখাটাকে আমি সাজিয়ে নিলাম, তার মানে সেক্ষেত্রে আমরা দিক অনুপাত আমরা কি কি পেলাম? তাহলে 1/3 পেলাম, 1/2 পেলাম, আর একটা কত পেলাম? 1/2 পেলাম। ওকে, এই অবধি আমরা কি করতে পারলাম? অঙ্কটা করতে পারলাম। তাহলে যদি আমরা খেয়াল করে দেখো, তার মানে দেখো আমরা আপাতত 3টে জিনিস শিখেছি। কীরকম? যেটা হচ্ছে একটা যদি সমান্তরাল সরলরেখা থাকে তার দিক অনুপাত কী হবে? যে সরলরেখাটা থাকবে তার দিক অনুপাত যা হবে ওর সাথে সমান্তরাল সরলরেখার দিক অনুপাত তাই থাকবে। আর একটা যখন দিক অনুপাত বার করতে যাবে এক্স ওয়াই জেডগুলোকে এই আকারে প্রথমে আমাকে সাজিয়ে নিতে হবে। এক্সের সাথে কাউকে রাখা যাবে না, ওয়াইয়ের সাথে কাউকে রাখা যাবে না, জেডের সাথে কাউকে রাখা যাবে না, সেরকম। ওকে, তাহলে এইভাবে আমরা পেলাম। এইবার যদি আমরা দেখি 6 দাগের অঙ্কটাই যদি আমরা দেখি, এরপর আমরা এমসিকিউ 6 দাগে চলে আসছে। 6 দাগের এমসিকিউটাই যদি আমরা দেখি, এক্ষেত্রে আমার যেটা বলা আছে 6 দাগের এমসিকিউটা আমার বলা আছে যেটা, সেটা হচ্ছে কি বলা থাকছে? যে একটা এত বিন্দুগামী 5 to 7 বিন্দুগামী আর কার সাথে সমান্তরাল? ও ওয়াই অক্ষের সাথে সমান্তরাল, ওয়াই অক্ষের সাথে প্যারালাল। দিস ইজ পাসিং থ্রু 5 to 7 অ্যান্ড ওয়াই অক্ষের সাথে কি সমান্তরাল। সেই রেখার সমীকরণ। তাহলে আমরা কি করব? একটা হচ্ছে 5 to 7 বিন্দুগামী এবং ওই যে অক্ষ আছে ওয়াই অক্ষের সাথে সমান্তরাল, সেই রেখার সমীকরণ বা সরলরেখার সমীকরণ আমরা কিভাবে বার করব। এইবার বলি ওয়াই অক্ষের সাথে প্যারালাল, তার মানে আমার একটা বিন্দু দেওয়া আছে x-5 আর একটা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, একটা হচ্ছে z1, তাহলে y-2 আর একটা হচ্ছে z-7। তাহলে আমরা কি কি পাচ্ছি? একটা হচ্ছে x-5 পাচ্ছি, একটা হচ্ছে y-2 পাচ্ছি, আর একটা হচ্ছে z-7 পাচ্ছি। এইবার যদি আমরা দেখি এইটা যদি আমরা পেয়ে যাই, তাহলে যদি খেয়াল করে দেখো এইবার নিচে এবিসি লাগবে। এবিসিটা কি হবে? যদি যে অক্ষ বলে দেবে, যে অক্ষটা বলে দেবে, যে অ্যাক্সিসটা বলে দেবে, এখানে কোন অ্যাক্সিস আছে? ওয়াই অ্যাক্সিস। তখন ওয়াই অ্যাক্সিসের দিক অনুপাত হয়, যেটা ওয়াই থাকলে শুধু ওয়াইটা থাকবে, বাকিগুলো জিরো হবে। মনে থাকবে, যদি এক্স অ্যাক্সিস থাকতো তাহলে এক্স এরটা থাকতো, বাকি দুটো জিরো হতো। এক্ষেত্রে বলেছে এর সাথে সমান্তরাল। এর সাথে সমান্তরাল মানে হচ্ছে, তার মানে এইটা 1 না হয়ে এক্সটা জিরো হবে, জেডটা জিরো হবে, আর শুধুমাত্র কার থাকবে? ওয়াই অক্ষের সমান্তরাল বলেছে, ওয়াই অক্ষে সামথিং কিছু একটা আমি লিখে দিতে পারবো। তা যখন কোনো যে অক্ষের সমান্তরাল বা প্যারালাল বলবে তার দিক অনুপাত মানে আমাদের কি কি হয়ে যাবে? দিক অনুপাত আমাদের হয়ে যাবে ওয়াই অ্যাক্সিস বললে এক্স আর জেডটা জিরো থাকবে, আর একটা হচ্ছে শুধুমাত্র কোনটা থাকবে? ওয়াইটা থাকবে। তাহলে আমরা এইভাবে করতে পারবো। ওকে, আমরা তাহলে এরপরে তাহলে এইভাবে আমরা যেটা অপশান হচ্ছে তোমরা দেখে নেবে, তাহলে আমরা করতে পারবো। এরকম এমসিকিউ, তার মানে আমি যদি 9-এর এমসিকিউটা দেখি, 9-এর এমসিকিউটা আমার কি বলে দিয়েছে? 9-এর এমসিকিউটা যদি আমাদের বলে দিয়েছে যেটা, সেটা হচ্ছে একটা সরলরেখা হলে জেড অক্ষের সমান্তরাল। জেড অক্ষের সমান্তরাল মানে কে থাকবে? প্যারালাল টু জেড অ্যাক্সিস। তাহলে জেড অক্ষের সমান্তরাল মানে কে থাকবে? এক্সটা থাকবে না, ওয়াইটাও থাকবে না, শুধু জেডটা থাকবে। এই এবিসির মধ্যে কে কে থাকবে? তাহলে এটা জিরো হয়ে যাবে,
বিটা 0 হয়ে যাবে আর সিটা থাকবে শুধুমাত্র। তাহলে এই অপশানটা হবে একটা জেড অক্ষে সমান্তরাল সরলরেখা, তাহলে সমীকরণ কেমন হবে, তার দিক অনুপাত কেমন হবে, তাহলে এটা 0 হবে, বি 0 হবে আর সি নট ইকুয়াল টু 0 হবে। ওকে, যেমন ওয়াই অক্ষের জন্য হয়েছে ঠিক তেমনই জেড অক্ষের জন্য একই রকমভাবে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমরা এমসিকিউগুলো ডিসকাস যখন করছি সেক্ষেত্রে দেখো আমরা কিছু কিছু জিনিস শিখলাম। সমান্তরাল হলে একই হবে বা ওর সাথে ওর গুণিতক আকারে থাকবে, তাহলে যখন সাজানো থাকবে সেটাকে আগে এক্স ওয়াই জেডগুলো সিঙ্গেল রাখতে হবে আর যেমন যেমন আছে। তাহলে এইগুলো আমরা এমসিকিউ এর জন্য করতে পারি, এরকম আমরা করলাম। এবার যদি আমরা অতি সংক্ষিপ্তর দিকে আমরা এগোচ্ছি, এবার অতি সংক্ষিপ্তর দিকে যদি তাকাই এই একই ধরনের সব অঙ্ক আছে, তাও আমি একবার একবার করে তোমাদের বলে দিচ্ছি। এবার আমরা 3 দাগের অতি সংক্ষিপ্ত অঙ্কটা নিয়েছি। এই ক্ষেত্রে আমার যে অঙ্কটা বলা হচ্ছে, এই যে সরলরেখাটার সাথে এই যে সরলরেখাটার সমান্তরাল যে সরলরেখা হবে তার দিক অনুপাত কত। এই যে সরলরেখাটা হবে তার সাথে যেটা সমান্তরাল সেই সরলরেখার দিক অনুপাত কত। এই সরলরেখার সাথে সমান্তরাল সরলরেখার দিক অনুপাত কত সেটা আমরা কি করে বার করব, কি করে বার করবে। এই যে সরলরেখাটা যেটা দেওয়া আছে এর সাথে সমান্তরাল যে সরলরেখাটা তার দিক অনুপাত আমরা কিভাবে বার করব সেটা আমাদের ফার্স্ট অফ অল আগে জানতে হবে। কিরমভাবে আমরা বার করতে পারবো সেটা আমরা একবার দেখে নিই, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এই যে সরলরেখাটা আছে এরকে আমি প্রথমে ওই আকারে আমাকে সাজাতে হবে। সাজানোর পর যেগুলো দিক অনুপাত হবে সেইগুলি ওর সাথে সমান্তরাল সরলরেখার একই হয়। তাহলে আমি সাজাবো, তার মানে আমি প্রথমেই বলেছি এক্স এর সাথে কিছু রাখা যাবে না, ওয়াই এর সাথে কিছু রাখা যাবে না, জেড এর সাথে এটা সাজানোই আছে। তা 2 কমন নিলে কত হয়ে যাবে, তাহলে এক্স এর সাথে 2 আছে তাহলে 2 কমন নিলাম, এখানে ওয়াই এর সাথে -3 আছে -3 কমন নিলাম, আর এখানে যেমন কিছু করার নেই। তাহলে আমার কি কি পাচ্ছে, তাহলে এক্স থেকে তাহলে 3/2, এইটা হচ্ছে -3টা গেল -2/3, এইটা হচ্ছে জে প্লাস। তাহলে আমার সাজানো দেখো হয়ে গেল। তাহলে তাহলে এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখার দিক অনুপাত কি হবে, তাহলে সমান্তরাল সরলরেখা এর সাথে যে প্যারালাল যে সরলরেখার দিক অনুপাত, তার মানে আমরা কি পাবো, এর সাথে যেটা প্যারালাল আছে যে সমান্তরাল সরলরেখাটা আছে তার দিক অনুপাত আমরা কি পাবো, একটা হচ্ছে 3/2, একটা হচ্ছে -2/3, একটা হচ্ছে 6। তাহলে আমরা কি কি পাবো, একটা 3/2, -2/3 আর একটা কত 6 পাবো। যদি তোমরা নিচেগুলোকে তাড়াতে চাও, ফ্র্যাকশনগুলোকে যদি তাড়াতে চাও, সেক্ষেত্রে আমরা করব যেটা, কি করব, ফ্র্যাকশনগুলো যদি তাড়াতে চাও সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কি করতে পারি, 2 আর 3কে লসাগু করতে পারো, কত 6, প্রত্যেকটাকে 6 দিয়ে যদি গুণ করে দিই, প্রত্যেকটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 9, তাহলে আর ফ্র্যাকশনগুলো থাকবে না। তা যখন ফ্র্যাকশন থাকবে তখন তুমি নিচে যেগুলো থাকবে যেমন 2 আর 3 ওদের লসাগু বা এলসিএম করবে, দিয়ে যেটা ওই লসাগু করে যেটা পাবে সেটা দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করবে, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এই যে অঙ্কটা আমরা করলাম 2x - 5/3, 6 - 3y/2, z + 1/6, এটাকে আমরা প্রথমে সমান্তরাল সরলরেখার আমরা দিক অনুপাতগুলো বার করলাম। কীরকমভাবে, যদি আমরা আগে কার্টেসীয় আকারের যে কার্টেসীয় আকারটা আছে সেটার আকারে আমরা সাজিয়ে নিলাম, তাহলে আমরা করতে পারলাম। এইবার কেউ বলো, এটা মুখে মুখে বলবো, চারের অঙ্কটা আমরা একটু মুখে মুখে বলবো।
একটা হচ্ছে এক্স মাইনাস 5/2 ওয়াই প্লাস 6/0 আর একটা হচ্ছে জেড মাইনাস 3/2। এই যে সরলরেখাটা যেটা দেয়া আছে এক্স মাইনাস 5/2 ওয়াই প্লাস 6/0 আর একটা হচ্ছে জেড মাইনাস 3/2, এই যে সরলরেখাটা যেটা দেয়া আছে এই সরলরেখাটা কোন অক্ষের সাথে লম্ব, হুইচ ইজ পারপেন্ডিকুলার, কোন অক্ষের সাথে লম্ব সেটা বার করতে হবে। এই সরলরেখাটা লম্ব কার সাথে, কোন অক্ষের সাথে? লম্বটা হচ্ছে যার নিচে 0 থাকবে, যেটার নিচে যে দিক অনুপাতগুলো পেয়েছো যার নিচে 0 থাকবে সেই সরলরেখাটা, ওই সরলরেখাটা লম্ব হচ্ছে সেই অক্ষের সাথে। কার নিচে 0 আছে? ওয়াই এর নিচে। তা লম্বটা হবে, এটা মনে রাখবে, ওয়াই অক্ষের সাথে। এটা হচ্ছে সূত্র আমাদের একটা। যার নিচে 0 থাকবে তার মানে সেই সরলরেখাটা হবে ওর সাথে কি হবে? লম্ব হবে। ওকে, তার মানে আমরা যেটা করলাম মেনলি, তাহলে একটা সরলরেখা আমার দেয়া আছে, ওই সরলরেখাটা তার মানে আমরা কি পাচ্ছি? ওই সরলরেখাটা আমরা কি পাচ্ছি? একটা হচ্ছে ওই সরলরেখাটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে, একটা হচ্ছে এক্স অক্ষের সাথে। কখন কোনটায় লম্ব হবে? এটা ওয়াই অক্ষের সাথে। যার নিচে 0 থাকবে সেটাকে তার সাথে কি হয়ে যাবে? লম্ব হবে। ওকে, এইবার যে অঙ্কটার দিকে আমরা আসছি, সবথেকে দরকারি অঙ্ক এখানে যেটা হচ্ছে ভেক্টর ফর্ম লিখতে হবে। এইগুলো যতগুলো আমরা অঙ্ক করছি এখন সবগুলোই কি? কার্টেসীয় আকার। যদি কার্টেসীয় আকার যদি আমাদের কার্টেসীয় আকার যদি দেয়া থাকে তাহলে ওখান থেকে আমাকে যেটা করতে হবে কার্টেসীয় আকার থেকে ভেক্টর আকারে নিয়ে যেতে হবে। এইটাই সবথেকে বেশি আমাদের এখন দরকার। তাহলে ভেক্টর আকার আমরা কিভাবে নিয়ে যাব সেটাই আমরা এখন দেখব। ভেক্টর আকারে আমরা কিভাবে নিয়ে যাব সেটা আমরা আগে দেখে নিই। তাহলে একটা কার্টেসীয় আকার যদি দেওয়া থাকে সেটাকে ভেক্টর আকারে, একটা ভেক্টর আকার যদি দেওয়া থাকে সেটাকে কার্টেসীয় আকারে আমাদের নিয়ে যেতে হবে। তাহলে কীভাবে নিয়ে যাব সেটাই আমরা এখন করতে চাইছি। দেখো, এই অঙ্কটা যদি আমরা তাকাই তাহলে অঙ্কটা আমাদের কি দেয়া আছে? এক্স মাইনাস 5/3 ওয়াই প্লাস 4/7 আর একটা হচ্ছে জেড মাইনাস 6/2। কী কী দেওয়া আছে? এক্স মাইনাস 5/3 ওয়াই প্লাস 4/7 একটা হচ্ছে জেড মাইনাস, এইটাকে বলেছে ভেক্টর ফর্ম। এটা কি ফর্ম? কার্টেসীয় ফর্ম। তাহলে ভেক্টর ফর্মে আমরা কিভাবে নিয়ে যাব? একটা হচ্ছে এটা হচ্ছে কার্টেসীয় ফর্ম, এইটাকে আমরা কিভাবে ভেক্টর ফর্মে নিয়ে যাব। দেখো, এটাকে প্রথমে যদি বিন্দুগুলোকে আমরা দেখি, এই যে সরলরেখাটা আছে তাহলে এখানে কি কি বিন্দু পাচ্ছি? তাহলে বিন্দু বা পয়েন্টগুলো কি হচ্ছে? একটা হচ্ছে 5, একটা হচ্ছে -4, 6। আর দিক অনুপাত কি হচ্ছে? দিক অনুপাত কি কি পাচ্ছি বলো? 3, 7 আর 1। তা বিন্দুটা হচ্ছে 5, -4, 6 আর একটা দিক অনুপাত আমরা কত পেয়ে যাচ্ছি? 3, 7 আর আমাদের 1। দেখো, এই যে কার্টেসীয় যে সমীকরণটা দিয়ে আছে এখান থেকে বিন্দু পেলাম 5, -4, 6 আর একটা হচ্ছে দিক অনুপাত হচ্ছে 3, 4, 1। এখান থেকে ভেক্টর ফর্মে নিয়ে যাব। শোনো, ভেক্টর ফর্মের সূত্র হচ্ছে কি সূত্র? একটা সরলরেখার সমীকরণ। ভেক্টর ফর্মের সূত্র হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু x1i y1j একটা হচ্ছে z1k। কি? আর ভেক্টর ইজ ইকুয়াল টু x1i প্লাস y1j প্লাস z1k প্লাস t একটা কনস্ট্যান্ট a1i b1j a b আর c k। তাহলে একটা ভেক্টর ফর্মের সমীকরণ কেমন হবে? আর ভেক্টর ইজ ইকুয়াল টু x1i প্লাস y1j প্লাস z1k প্লাস টি ব্র্যাকেটে হচ্ছে ai প্লাস bj প্লাস ck।
যেখানে হোয়ার, যেখানে কি হচ্ছে, টি হচ্ছে স্কেলার, যেখানে কি পাবো, টিটা কি পেয়ে যাব, আমাদের স্কেলার পাবো। ওকে, তার মানে দেখো তাহলে আর ভেক্টর ইজ ইকাল টু হচ্ছে এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে প্লাস টি এ আই প্লাস বি জে প্লাস সি কে, যেখানে টিটা কি হয়ে যাবে, আমাদের স্কেলার হবে। তাহলে এইটাকে যদি ভেক্টর ফর্মে তাহলে নিয়ে যায়, তাহলে এইটা হচ্ছে এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, জেড ওয়ান, এ বি সি। তাহলে ভেক্টর ফর্ম আমাদের কি হয়ে যাবে, তাহলে 5i মাইনাস 4j প্লাস 6k কি হবে, 5i মাইনাস 4j প্লাস 6k প্লাস টি এ বি সি আছে 3i প্লাস 7j প্লাস সি হচ্ছে 1 ইন্টু কে। তাহলে আমাদের ভেক্টর ফর্মটা আমার কি আসছে, আর ভেক্টর ইজ ইকাল টু 5i মাইনাস 4j প্লাস 6k প্লাস টি 3i প্লাস, যেখানে কি লিখবে, এইটা হচ্ছে স্কেলার, নন জিরো স্কেলার, আর টি নট ইকুয়াল টু জিরো। তাহলে যদি ভেক্টর ফর্ম দেওয়া থাকে, তাহলে ভেক্টর ফর্ম দেওয়া থাকলে এরকম ভাবে আমরা বার করে নিতে পারবো। কনস্ট্যান্টের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এবিসি, কনস্ট্যান্টের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এবিসি, আর এমনি যেটা থাকবে সেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। তাহলে যদি খেয়াল করে দেখো, তাহলে আমরা কিভাবে করলাম, তাহলে আমরা যেটা করলাম, ভেক্টর ফর্ম কার্টেসীয় ফর্ম দেওয়া ছিল, ওখান থেকে ভেক্টর ফর্ম আমরা বার করতে পারলাম। আবার ভেক্টর ফর্ম দেওয়া থাকলে ওরকমভাবে আমরা কার্টেসীয় ফর্ম বার করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখো, তাহলে 5-এর অঙ্কটাকে আমরা এইভাবে করতে পারি। এই গেল আমাদের একটা কি পেলাম, ভেক্টর ফর্ম, আর এক স্কেলারতেই কি বলে কার্টেসীয় আকার থেকে ভেক্টর ফর্মে আমরা করতে পারলাম। ভেক্টর ফর্মে তাহলে সূত্রটা ওটা হয়ে গেল। আর কার্টেসীয় ফর্মের সূত্র কি, কার্টেসীয় ফর্মের সূত্র তোমরা জানো, কার্টেসীয় ফর্মের সূত্র হচ্ছে কি হবে, এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জেড মাইনাস জেড ওয়ান বাই এ বি সি। তাহলে ভেক্টর ফর্ম দেওয়া থাকলে কার্টেসীয় ফর্মে নিয়ে যেতে পারবো, কার্টেসীয় ফর্ম দেওয়া থাকলে ভেক্টর ফর্মে নিয়ে যেতে পারবো। ওকে, তাহলে যখন একটা অঙ্ক ভেক্টরে দেওয়া থাকবে আমরা কি করব, কার্টেসীয় ফর্মে নিয়ে এসে সেখান থেকে আমরা সূত্রগুলোকে লিখব বা অ্যাপ্লাই করব। এরপর আমরা চলে আসছি নেক্সট, এরকমই আরও অঙ্ক আছে, সংক্ষিপ্ত আমরা করছি 1 বা 2-এর অঙ্কটা করছি। দেখো 2 নম্বর অঙ্কটা যেটা নিচ্ছি সেটা বলেছে আমাদের 5 to -4 বিন্দুগামী এবং যে সরলরেখা 5 to -4 বিন্দুগামী এবং যে সরলরেখা 3i প্লাস 2j মাইনাস 8k ভেক্টরের সমান্তরাল, সেই সরলরেখার কার্টেসীয় এবং কি সমীকরণ বার করব, ভেক্টর সমীকরণ। এত বিন্দুগামী এবং যে সরলরেখা, তার এখানে বিন্দুটা কি, এইটা 5 to -4 মানে হচ্ছে x1 y1 আর z1, আর একটা হচ্ছে এই সরল ভেক্টরের সমান্তরাল, আর দিক অনুপাতগুলো দেয়া আছে। দিক অনুপাত কি কি হবে, এটা কার্টেসীয়, এটা ভেক্টরটা দেয়া আছে, দিক অনুপাত মানে হবে 3 2 আর কি -8। তাহলে কি কি হয়ে যাবে, বিন্দুটা হচ্ছে কি, বিন্দু দেয়া আছে 5 to -4 আর দিক অনুপাত হচ্ছে কি 3 to -8। তাহলে এইটা যদি আমরা পেয়ে যাই, কত হয়ে যাচ্ছে, দিক অনুপাত মানে একটা হচ্ছে 5 to -4 আর দিক অনুপাত, তাহলে কার্টেসীয় সমীকরণ কি হয়ে যাবে, কার্টেসীয় সমীকরণ হয়ে যাবে তার মানে x minus 5 y minus 2 আর z minus 4 বাই 3 2 minus 8। আর ভেক্টর সমীকরণ,
ভেক্টর সমীকরণ কি হয়ে যাবে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এইটা লিখব 5/2j মাইনাস 4k প্লাস টি একটা স্কেলার আর দিক অনুপাত হচ্ছে এইটা 3i2j মাইনাস 8k, যেখানে টি সমান স্কেলার ও টি নট ইকুয়াল টু 0। তাহলে এইভাবে আমরা করতে পারি। তা দেখে নিয়েছো আমরা কিভাবে করতে পারি, একই ধরনের সব অঙ্কগুলো এইভাবে আমরা এক এক করে অঙ্কগুলো করতে পারি। হয়েছে? এরপর আরও যদি অঙ্ক আমরা নিই, এগুলো সবগুলি সেম অঙ্ক। এইবার যদি আমরা 5 দাগের অঙ্কটা চলে আসি, এটাকেও দেখতে পাবো একই রকম। একটা হচ্ছে সিমেট্রিক আকার আর একটা হচ্ছে ভেক্টর আকার। একটা সরলরেখা দেওয়া আছে, তার কার্টেসীয় আকার চেয়েছে, কার্টেসীয় আকার থেকে সিমেট্রিক আকার বা প্রতিসম আকারে সাজাতে হবে, ওখান থেকে ভেক্টর আকার করতে হবে। ঠিক আছে, আমরা দেখে নিই কী কী বিন্দু পাবো, কী কী দিক অনুপাত পাবো। 5 অঙ্কটার দিকে আমরা নজর দিচ্ছি। তাহলে দেখি আমাদের 7 অঙ্কটা আমাদের কি আছে। মেনলি 5 অঙ্কটা, যদি 5 অঙ্কটার দিকে তাকাই তাহলে কি আছে আমাদের, 3x + 1 আর কি আছে 6y - 2 আর আছে 1 - z। এখানে বিন্দুটা চাইছে আর দিক অনুপাতটা চাইছে। কি কি চাইছে, বিন্দু চাইছে আর কি চাইছে, দিক অনুপাত। কি কি চাইছে আমরা দেখে নিই। একটা পয়েন্ট চাইছে, তাহলে এক্স এর সাথে কিছু রাখা যাবে না, এক্স এর সাথে কি রাখা যাবে কিছু, তাহলে এক্স এর সাথে রাখা যাবে 3 কমন নিলাম 1/3। এখান থেকে 6y আছে, তাহলে এখান থেকে 6 কমন নিলাম 1/3। আর এখান থেকে জেড এর সাথে মাইনাসও রাখা যাবে না, জেড -1। এটা সাজিয়ে নিচ্ছি 1/3/1/3, y - 1/3/1/6 এটা জেড -1/-1। তাহলে বিন্দুটা কি হচ্ছে, পয়েন্টটা কি পাচ্ছি আমরা, এইটা হচ্ছে -1/3, এটা হচ্ছে 1/3 আর 1। আর দিক অনুপাত কি পাচ্ছি আমরা, দিক অনুপাতগুলো পাচ্ছি হচ্ছে 1/3, 1/6 আর -1। এটাকে যদি ফ্র্যাকশানগুলো তুলতে চাও, 3 আর 6 লসাগু করবে 6 দিয়ে, তাহলে এর প্রথমটাকে 6 দিয়ে গুণ হবে, তারপরটাও 6 দিয়ে, তারপরটাও 6 দিয়ে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 2 1 -6। তাহলে বিন্দু আর দিক অনুপাত আমরা পেয়ে গেলাম। প্রথমে তার মানে একটা কার্টেসীয়টাকে আমরা প্রতিসম আকারে, এই আকারে নর্মাল আকারে আমরা প্রথমে সাজিয়ে নিলাম। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, বিন্দুটাও পেয়ে গেলাম আর কি পেয়ে গেলাম, দিক অনুপাতগুলোও পেয়ে গেলাম। যাই পেয়ে গেলাম, তাহলে এবার ভেক্টর ফর্ম আমরা কিভাবে লিখব, ভেক্টর সমীকরণ কি হবে, তার মানে আমাদের আর ভেক্টর ইকুয়াল টু, বিন্দুটা কি আছে -1/3i 1/3j আর হচ্ছে 1 × k প্লাস টি 2i + j -6k, যেখানে টি হচ্ছে স্কেলার আর টি নট ইকুয়াল টু 0। তাহলে ভেক্টর সমীকরণ আমরা কীরকম ভাবে পেলাম, এইভাবে আমরা পেতে পারি। এরকমই 5 অঙ্ক হয়ে যাবে। 7 অঙ্কটার দিকে যদি আমরা নজর দিই তাহলে কীরকম পাবো আমরা দেখে নিই। 7 অঙ্কটার দিকে আমরা তাকাই, বাকি অঙ্ক সব সেম টু সেম আছে, যদি কিছু আটকায় তো সেটা আমরা করব পরের দিন। যাই হোক, 7 অঙ্কটার দিকে তাকাই, যদি আমরা তাকাই তাহলে আমরা পাবো কীরকম পাবো, সেটা হচ্ছে 7 অঙ্কটার দিকে আমরা তাকাচ্ছি, তাহলে আমরা কীরকম পাবো। 7 অঙ্কটাকে সাজাতে বলে প্রতিসম আকারে সাজাতে বলেছে। সমীকরণটা আমাদের কেমন আছে দেখে নিই, প্রতিসম আকারটা কেমন আছে আমরা দেখে নিই। প্রতিসম আকার আমাদের যেটা আছে সেটাকে সাজাতে বলেছে, যে 7 অঙ্কটা যেটা করছে x = by + c, x = কত আছে by + c,
জেড ইজ ইকাল টু কত দেওয়া আছে, এ ওয়াই প্লাস ডি, এক্স ইজ ইকাল টু বি ওয়াই প্লাস সি, জেড ইজ ইকাল টু এ ওয়াই প্লাস ডি, এইটা দেওয়া আছে। এটাকে সাজিয়ে নাও, দুটো থেকে এক্স এর মান বার করো, এই সরি ওয়াই এর মান, যেহেতু ওয়াই কমন আছে ওয়াই এর মান বার করছে। তাহলে এখান থেকে এইটা সমান ওয়াই, আর এখান থেকে জেড মাইনাস ডি বাই এ সমান হচ্ছে ওয়াই। তাহলে অতএব সমীকরণটা কি হয়ে যাবে, কার্টেসীয় আকার, এক্স মাইনাস সি বাই বি ওয়াই, আর একটা হচ্ছে জেড মাইনাস ডি বাই এ, কিছু না থাকলে নিচে ওয়ান হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা একটা সমীকরণটাকে আমরা 7 অঙ্কটায় সাজিয়ে। আবার বলছি যতই সংক্ষিপ্ত 4 নাম্বার হোক, তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা 5 নম্বরের কোশ্চেন দেয়, এবং 5 নম্বরের কোশ্চেনটা খুবই সোজা দেয়, সেটা তোমরা বার করতে পারবে যেটা আমাদের বলার। ওকে, এক্ষেত্রে তার মানে আমরা 7 দাগের অঙ্কে চলে এলাম। এরপর 7 দাগের অঙ্কের পর যদি আমরা দেখি 3টে বিন্দু, 9 অঙ্কটা 3টে বিন্দু, এইখানে একটা ফর্মুলা আমি তোমাদের লেখাবো 9 নম্বরের অঙ্ক করতে গিয়ে, সেটা আমরা বলিনি। 9 নম্বরের অঙ্কটা বলা আছে 3টে বিন্দু সমরেখ। এবার লেখো 3টে বিন্দু সমরেখ হওয়ার শর্ত, সেটা সূত্রটাকে লিখে নাও, x1 y1 z1 x2 y2 z2 ও x3 y3 z3। বিন্দু 3টি সমরেখ মানে কি, কোলিনিয়ার। The condition of the 3-pointer collinear হবার শর্ত। 3টে বিন্দু হচ্ছে x1 y1 z1 x2 y2 z2, 3টে বিন্দু সমরেখ হওয়ার শর্ত। দেখো আমার সমীকরণটা কি ছিল, x1 বাই x2 মাইনাস x1, এরকমই লিখবে, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1, আর একটা হচ্ছে z মাইনাস z1 বাই z2। এইটা নয়, এইখানে xy এর জায়গায় x3 y3 আর z3 লিখে দেবে। এইটা হচ্ছে শর্তটা। কি হবে, 3টে বিন্দু কোলিনিয়ার হওয়ার শর্ত হচ্ছে x3 মাইনাস x1 বাই x2 মাইনাস x1 যা হবে y3 মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ও তাই হবে, আর একটা হচ্ছে z3 মাইনাস z1 বাই z2 মাইনাস z1 ও সেম হবে। এইটাকে কাজে লাগিয়ে আমরা 9 অঙ্কটা করব। এখানে 3টে পয়েন্ট দেওয়া আছে, কি কি, বা 3টে ভেক্টর দেওয়া আছে, পয়েন্টগুলো আমরা লিখে দিচ্ছি। 4i প্লাস 5 কে একটা পয়েন্ট, আর কি বলা আছে, i প্লাস জে প্লাস 3 কে, i প্লাস জে প্লাস 3 কে, এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট আমার দেওয়া আছে মাইনাস 5i প্লাস 3j মাইনাস কে। 4i, একটা হচ্ছে 4i প্লাস 5k, একটা হচ্ছে i প্লাস জে প্লাস 3k, একটা হচ্ছে মাইনাস 5i প্লাস 3j মাইনাস কে। এই 3টে পয়েন্ট সমরেখ দেখাতে বলেছে। তাহলে পয়েন্টগুলো কি কি হচ্ছে, প্রথমটা হচ্ছে 4 0 5, তারপরটা হচ্ছে 1 1 3, তারপর এটা হচ্ছে মাইনাস 5 3 মাইনাস 1। এটাকে x1, এটাকে y1, এটাকে z1, এটাকে x2 y2 z2, আর একটাকে ধরছি x3 y3 z3। কি কি ধরছি, একটা ধরছি x1 y1 z1, একটাকে ধরছি x2 y2 z2, আর লাস্টেরটাকে ধরছি কি x3 y3 আর z3। এইটা আমরা ধরে নিলাম। ধরে যদি নিই তাহলে আমরা দেখব যেটা, তাহলে আমরা কি পেয়ে যাব, তার মানে আমরা পেয়ে যাবে, এবার এই ফর্মুলায় দেখো কি হচ্ছে, x3 থেকে x3 হচ্ছে মাইনাস 5 থেকে x1 বাদ বাই x2 মাইনাস x1 1 মাইনাস 4, কি হচ্ছে y3 মাইনাস y1 বাই y2 মাইনাস y1 কত হচ্ছে, আর একটা z3 মাইনাস z1 বাই z2 মাইনাস z1। তিনটে যদি সেম এসে যায়
তাহলে আমরা কি বলে দেবো, তিনটে যদি আমাদের সেম চলে আসে তাহলে আমরা কি বলে দেবো, অতএব তিনটে বিন্দু সমরেখ। তিনটি সেম এসেছে, অতএব তিনটি বিন্দু কি হয়ে যাবে, সমরেখ। তাহলে তিনটে বিন্দু আমাদের কি হয়ে যাবে, সমরেখ হয়ে যাবে। ওকে, তার মানে দেখো আমরা যদি দেখি এই যে তিনটে পয়েন্ট দিয়ে আছে সমরেখ, তার মানে কীভাবে প্রমাণ করলাম, আমরা এইভাবে দেখাতে পারি। দেখো এই অবধি আমাদের হলো। এরপর যদি আমরা চলে আসি আরো একটা অঙ্কে, সেটা হচ্ছে 10-এর অঙ্কটায়। 10-এর অঙ্কটা আমরা দিকে নজর দেবো। 10-এর অঙ্কটার দিকে যদি নজর দিই তাহলে দেখতে পাবে কি পাবো, সেটা তোমরা দেখতে পাবে। 10-এর অঙ্কটার দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখি এই অঙ্কটা কোনো প্রবলেম আছে, তিনটে পয়েন্ট, তার মানে সমরেখ হওয়ার শর্ত আমরা কি করলাম, তাহলে x1 y1 z1, x2 y2 z2 আর x3 y3 z3 তিনটে বিন্দু, তার মানে সমরেখ হওয়ার শর্ত কি করলাম, এইভাবে করে দিলাম। এরপর যদি আমরা চলে আসি 10 নম্বর অঙ্কের, 10 নম্বর অঙ্কটা আমাদের যেটা বলছে মেনলি, সেই অঙ্কটার দিকে যদি চলে যায় তাহলে একটা বিন্দু আমার বলা আছে, একটা সরলরেখা দেওয়া আছে। কি সরলরেখা দেওয়া আছে, x প্লাস 2y, x প্লাস 2/3, y প্লাস 1/, কত বলা আছে 2, আর একটা হচ্ছে z মাইনাস 3/, কত বলা আছে 2। এই সরলরেখার উপর একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই সরলরেখার উপর একটা বিন্দু আছে, সেই সরলরেখার উপর একটা বিন্দু আর একটা বিন্দু দেওয়া আছে। এই সরলরেখার উপর একটা বিন্দু ও আর একটা বিন্দু, কত বলা আছে 1, 3, 3। এই সরলরেখার উপর একটা বিন্দু, এই এদের দূরত্বটা, ডিস্টেন্সটা, দূরত্ব বলে দিয়েছে 5 হলে ওই সরলরেখ বিন্দুটা কত, বিন্দুগুলি বার করতে হবে। কিভাবে বার করবে দেখো, এটা একটু ভালো করে দেখে নাও। তাহলে একটা সরলরেখা আমার দেয়া আছে x প্লাস 2/3, y প্লাস 1/2, z মাইনাস 3/2, এটা একটা সরলরেখা আছে। আর একটা আছে পিটা হচ্ছে 1, 3, 3, এইটা একটা আছে। দুটোর মধ্যে দূরত্ব, এই দুটোর মধ্যে দূরত্ব আমার বলে দিয়েছে 5। এইটাকে এক কাজ করো, x প্লাস 2/3, y প্লাস 1/2, z মাইনাস 3/2 ইজিক্যাল টু হচ্ছে t ধরে নাও বা k ধরে নিচ্ছি। তাহলে বিন্দুটা কি হয়ে যাবে, তাহলে x প্লাস 3/2 সমান k, y প্লাস 1/2 সমান k, একটা বিন্দু আমরা ধরবো, z মাইনাস 3/2 সমান k। তাহলে বিন্দুটা হচ্ছে, তার মানে কত হয়ে যাচ্ছে, x সমান 2k মাইনাস 3, y সমান 2k মাইনাস 1, আর একটা z সমান হচ্ছে 2k প্লাস 3। তাহলে ধরি পয়েন্ট বা বিন্দুটা কত হচ্ছে 2k মাইনাস 3, 2k মাইনাস 1, আর একটা হচ্ছে 2k প্লাস 3। তাহলে বিন্দুটা আমরা কি কি পাচ্ছি, 2k মাইনাস 3, 2k মাইনাস 1, আর একটা হচ্ছে 2k প্লাস 1। এইবার এই বিন্দুটার এই বিন্দুটার দূরত্ব, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র হচ্ছে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার, y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, আর একটা হচ্ছে z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার। এই বিন্দুটার এই বিন্দুটার দূরত্ব বলে দিয়েছে 5। তার মানে ওখান থেকে এই দুটো বিন্দুর দূরত্ব 5 বলেছে। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা করব কি, k এর ভ্যালু বার করব, k এর ভ্যালু বার করে আমরা এইগুলোতে বসিয়ে দেবো। তাহলে দেখো শর্তানুসারে আমাদের কি বলে দিয়েছে, শর্তানুসারে আমাদের বলে দিয়েছে এইটা থেকে এইটা বাদ,
2k মাইনাস 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার, তারপর 2k মাইনাস 1 মাইনাস 3 তার হোল স্কোয়ার, এইটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, আর একটা কত 2k প্লাস 3 মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান কত বলা আছে আমাদের 5। এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা কার ভ্যালু বার করবে, কে এর মান বার করবে, কে এর মান বার করে এখানে বসিয়ে দেবে। প্রথমে রুটটা তুলে দিলাম, 2k মাইনাস 4 তার হোল স্কোয়ার, 2k মাইনাস 4 তার হোল স্কোয়ার, আর একটা হচ্ছে 2k তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 হচ্ছে। সরি, এটা 3 আছে না, এটা 3 হবে, এটা 2। k minus 2, 3k minus 3, দেখে নেবে তাহলে এখান থেকে কে এর ভ্যালু তোমরা হোল স্কয়ারগুলোকে ভাঙবে, দিয়ে কত হচ্ছে কে এর ভ্যালু করে নেবে, এরপর নিজে করো। তাহলে দেখো এই অবধি আমরা এইটাই আমরা করলাম, এটা হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার। ওকে, এই ফার্স্ট চ্যাপ্টারের দিকে যদি তাকায় তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টারটার দিকে কি করলাম মোটামুটি করতে পারলাম। এবার যেটা আমরা করব মেনলি, এরপর আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা অবশ্যই পড়ে যাবে। পরের চ্যাপ্টারটা ছোট্ট আমি আগে সূত্রগুলো লিখে দিচ্ছি। সূত্রগুলো যদি লিখে দিই, দেখো সূত্রগুলোর দিকে যদি আমরা লিখি তাহলে আমরা কি পাবো সেটা দেখে নাও। এটা 2a-টা এই 4a-টা তোমরা কমপ্লিট করবে। 4b-তে আমরা চলে আসছি। 4b-তে আমি শুধু সূত্রগুলো লিখে দিচ্ছি, 4b সূত্র যেগুলো লাগবে। 4b সূত্র ধরো প্রথম সরলরেখা, প্রথম ফার্স্ট স্ট্রেট লাইনের দিক অনুপাত দেওয়া আছে, সেকেন্ড স্ট্রেট লাইনে দিক অনুপাত দেওয়া আছে, ধরো দেওয়া আছে বা পেয়েছ। প্রথমটার a1 b1 c1, পরেরটার ধরছি a2 b2 c2। তাহলে প্রথম যে স্ট্রেট লাইনটা আছে তার দিক অনুপাত আমরা কি ধরছি a1 b1 c1, সেকেন্ড যে স্ট্রেট লাইনটা আছে তার দিক অনুপাত ধরছি a2 b2 c2। যদি আমরা ধরি, হয়েছে তো, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল cos থিটা ধরছে। ধরো এরকম একটা সরলরেখা আছে AB আর AC, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা ধরে নিই, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আমরা থিটা ধরি তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে a1 a2 b1 b2 c1 c2 বাই রুট ওভার a1 স্কয়ার b1 স্কয়ার c1 স্কয়ার, আর পরেরটা হয়ে যাবে a2 স্কয়ার b2 স্কয়ার c2 স্কয়ার। এই হলো সূত্রটা। তাহলে এটা 4b-তে আমরা কি পাবো, দুটো যদি সরলরেখা দেওয়া থাকে তাদের দিক অনুপাত যদি বলে দেওয়া থাকে a1 b1 c1, সেকেন্ড যে স্ট্রেট লাইনটা আছে তার দিক অনুপাত যদি আমার a2 b2 c2 দেওয়া থাকে তাহলে cos থিটা পেয়ে যাবো। এইবার দুটো কন্ডিশন আছে, যদি দুটি সরলরেখা লম্ব হয়, মানে পারপেন্ডিকুলার, দুটো সরলরেখা লম্ব হবে, দুটি সরলরেখা লম্ব হবে যদি শর্তটা হচ্ছে a1 a2 b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। আর একটা পাবো, দুটি সরলরেখা সমান্তরাল
মানে প্যারালাল। প্যারালাল হবে যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু কি হয়ে যায় c1 বাই c2। তাহলে দেখো আমরা কি কি পাচ্ছি, দুটো সরলরেখা পাচ্ছি, দেখেছো? দুটো সরলরেখা যদি লম্ব হয়ে যায় তাহলে আমরা পাবো a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। আর যদি দুটো সরলরেখা লম্ব বা প্যারালাল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি পাবো, a1 বাই a2 b1 বাই b2 ইকুয়াল টু হচ্ছে c1 বাই c2 পাবো। ওকে, তার মানে দেখো আমরা এইভাবে করতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করবে, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, তার মানে কি পাবো, দুটো সরলরেখা যদি a1 b1 c1 আর একটা যদি a2 b2 c2 থাকে তাহলে cos থিটা বা লম্ব হলে কি হবে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। আর একটা পাবো a1 বাই a2। এই অবধি আমরা করতে পারি। আজকে এই অবধি থাকলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। শুধু সূত্রগুলো আমরা লিখে দিলাম।